শ্যাল বি ইলেক্টেড, নির্বাচিত হবে। এখন প্রশ্ন হচ্ছে যে যেই প্রসেসে রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজনটা হয় এটাকে আসলে আপনি নির্বাচন বলতে পারবেন কিনা। মাননীয় চিফ হুইপ আমাদের মনি ভাই ওনার সরকারি দলের সহকর্মীদেরকে মনে করায় দিয়েছেন যে তারা ৭০ অনুচ্ছেদের কারণে দলের বাইরের প্রার্থীকে ভোট দিতে পারবেন না, কিন্তু ৭০ অনুচ্ছেদে কিন্তু এটা লেখা নাই। ৭০ অনুচ্ছেদ এইটা কিন্তু একটা নির্বাচন, এটা একটা নির্বাচন কমিশন একটা আয়োজন করছে। পার্লামেন্ট ইজ নট ইন সেশন নাও। বাংলাদেশে বর্তমানে অ্যাজ অফ টুডে সংসদের কোনো অধিবেশন চলছে না, সংসদ বসছে না। ভোটটা হচ্ছে সংসদের একটা বিল্ডিংয়ে, সংসদের পার্লামেন্টের ভিতরে না, যেখানে সেশন বসে। এবং এইটার পুরো মানে চার্জটা হচ্ছে আপনার নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন চাইলে এটা মানিক মে এভিনিউতে করতে পারতো, পল্টন ময়দানেও করতে পারতো, ইটিভির যদি বড় হলরুম থাকতো সেখানেও করতে পারতো, সায়ন্তভার যদি বড় চেম্বার থাকতো সেখানেও করতে পারতো, যেখানে 450-500 লোক একসাথে বসতে পারবে। তাহলে এটা একটা নির্বাচন, নির্বাচন কমিশন করছে। প্রেসিডেন্সিয়াল অ্যাক্ট আছে 1991, তার অধীনে একটা নির্বাচন হচ্ছে। অতএব ইট হ্যাজ নাথিং টু ডু উইথ আর্টিকেল 70 অফ দ্য কনস্টিটিউশন। সো মাননীয় চিফ হুইপ যেটা আমাদেরকে মনে করিয়ে দিলেন যে দলীয় লাইনে ভোট দিতে হবে হুইপিংয়ের জায়গা থেকে, এটা আমি একটা সংবিধান বিরোধী পজিশন মনে করি। সংসদ সদস্যরা চাইলে প্রার্থীদের ভিতর থেকে যে কাউকে ভোট দিতে পারবেন। দিস ইজ দ্য স্পিরিট রিটেন ইন আর্টিকেল 48 অফ দ্য কনস্টিটিউশন। তারপরে কথা হচ্ছে যে জুলাই সনদের ব্যাপারে দেখেন প্রতারণার অথবা 6 মাসের বিএনপির আমলনামা নিয়ে আমরা অনেক কথা বলেছি, প্রেস ব্রিফিং করেছি। প্রতারণা শব্দে আমি যাব না, বাট বিএনপি তো অনেক বরখেলাফ করেছে, সার্টেনলি ওয়াদার বরখেলাফ করেছে। এবং প্রেসিডেন্ট নির্বাচন তো 5 বছর পরে পরে একবার হবে। আমরা যদি সব কিছু নর্মাল ধরে নেই তাহলে 5 বছরের ভিতরে রাষ্ট্রপতির সংস্কার ব্যাপারে যে কথা সংবিধান জুলাই সনদে বলে দেওয়া আছে, এটা তো আপনি চাইলেও প্র্যাকটিস করতে পারছেন না। তাহলে আপনি এক্সিস্টিং কাঠামোর ভিতরেই এই নির্বাচনটাকে আপনি প্রতিদ্বন্দ্বিতামূলক করতে পারতেন, কাঠামোগতভাবে ওপেন করতে পারতেন, আর্টিকেল 70-র ভয় না দেখায়ও করতে পারতেন। রেজাল্ট হয়তো বা খুব বেশি ডিফার করতো না, হয়তো ভোটের সংখ্যায় তারতম্য হতে পারতো, কিন্তু রেজাল্ট খুব বেশি ডিফার করতো না। তো সেই সব কিছু মিলায়ে আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে নির্বাচন বলাটা মুশকিল। কারণ আপনি যখন যাবেন, এটা হইলো ওই যে মানে সিসিপি স্টাইলে নির্বাচন হয়েছে আর কি, চাইনিজ কমিউনিস্ট পার্টি স্টাইলে আর কি। তারাও কিন্তু নির্বাচন করে, তারাও কিন্তু প্রচুর ভোটাভুটি করে বিভিন্ন বিষয়ে আর কি। এবং সেটার ভোটের আউটকামটা আপনি জানবেন। যে ভোটের আউটকাম আপনি জানেন সেটা আসলে ভোট না, বাস্তবতাটা ওইখানে হয়েছে আর কি। তো তারপরেও আমরা বোধ করি যে তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এটা জেনে শুনেই তো 11 দলীয় ঐক্য প্রার্থী দিয়েছে, প্রার্থী দেওয়ার মানেটা কি? প্রার্থী না দিলে যেটা হতো, এই যে আজকে তর্কগুলো হচ্ছে না, আলাপগুলো হচ্ছে বিভিন্ন ফোরামে, এই আলাপটাও হতো না যে আসলে প্রেসিডেন্ট নির্বাচনটা কেন গুরুত্বপূর্ণ। বিএনপির কিন্তু প্রেসিডেন্ট ভাগ্য ভালো না, রাশি। বিএনপির কিন্তু কিছু কিছু রাশি আছে, যেমন আমরা বলি মাননীয় প্রধানমন্ত্রীর বন্ধু রাশি ভালো না, বিএনপির প্রেসিডেন্ট রাশি ভালো না। অতএব সেই জায়গাতে ক্রিটিক্যাল টাইমে বিএনপির দেখেন হিস্টোরিক প্রেসিডেন্ট সাত্তার সাহেব ঠেকাইতে পারে না কোনো কিছু, এরশাদ কু করে ক্ষমতা নিয়ে গেছে। বাট বিএনপির প্রার্থী যদি ইয়াজউদ্দিন সাহেবকে ধরেন, ক্যাওটিক সিচুয়েশন তৈরি করেছে, বিএনপি 111-এর ভিকটিম হয়েছে, বি চৌধুরী সাহেবের সাথে এমন অবস্থা তৈরি হয়েছে তাকে ক্ষমতা ছেড়ে দিতে হয়েছে। তাহলে আব্দুর রহমান বিশ্বাস ছাড়া খুব ক্রিটিক্যাল টাইমে বিএনপিকে কোনো প্রেসিডেন্ট কিন্তু সাহায্য করতে পারে নাই। তিনি একমাত্র ব্যক্তি যিনি কু ঠেকাইছেন, শেখ হাসিনার কু, জেনারেল নাসিম যখন টেক ওভার করতে চাইছেন। এছাড়া অন্য কেউই তাকে ঠেকাইতে পারে নাই। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্টটা এটা একটা ভালো ডিসিশন। যিনি রাজনীতির পোর খাওয়া মানুষ, তিনি আশা করছি এই ধরনের ক্যাওয়াস এবং ক্রিটিক্যাল জায়গা দেখবেন। আমাদের প্রত্যাশা হচ্ছে সাংবিধানিকভাবে যিনি অভিভাবকত্বের দায়িত্ব নিচ্ছেন তিনি আসলেই অভিভাবক হয়ে উঠবেন দলীয় জায়গার উপরে উঠে। সমস্যা হচ্ছে উনি হয়তো এটা চাইবেনও, বিএনপি সরকার ওনাকে দেবেন কি না। বি চৌধুরী সাহেবকে দেন নাই, কিন্তু বি চৌধুরী সাহেব অনেক কিছু করতে চেয়েছেন যে আমি সবার হয়ে উঠি। তো এবং দেখেন যে তিনি টুঙ্গিপাড়া শেখ মুজিবের কবর জিয়ারত করতে গেছেন, এগুলো নিয়ে দলের সাথে দ্বিমত হয়েছে। তো সেই জায়গাতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মাননীয় যিনি মহামান্য রাষ্ট্রপতি হচ্ছেন তিনি এই জায়গাটাতে যদি যেতে পারেন তাহলে দেশের জন্য এটা ভালো হবে। কারণ ওনার আসলে আর জীবনে পাওয়ার কিছু নাই।
দ্বিতীয়ত হচ্ছে আগের রাষ্ট্রপতিরা যেগুলো করেছেন অনেক কিছু ক্ষমতা, যেমন প্রেসিডেন্সিয়াল অ্যামনেস্টির ব্যাপারে রাষ্ট্রপতির ক্ষমতার যে অপব্যবহার করা হয়েছে, হাসিনা রাষ্ট্রপতি আপনার 20-22 বার খুনের আসামিদেরকে মাফ করে দিয়েছে। তো এই ধরনের কাজগুলোকে কন্টেইন করবার কথা জুলাই সনদে বলা আছে, আমরা একমত হয়েছি যে এটা একটা ফোরাম, একটা কাঠামোর মধ্যে নিয়ে আসা, প্রেসিডেন্ট যেন এই কাজগুলো করতে না পারেন, ইমার্জেন্সি ডিক্লেয়ার করা, তিনি যেহেতু আর্ম ফোর্সেসের কমান্ডার ইন চিফ, তার এই রেসপন্সিবিলিটিগুলো কীভাবে ডিসচার্জ করবেন ইন ন্যাশনাল ইন্টারেস্ট, সেগুলো নিয়ে তর্কটা হওয়া দরকার। এবং প্রার্থী না থাকলে যেটা হতো, এই আলাপটাই আজকে গণমাধ্যমে আসতো না, খুবই একজন প্রার্থী একজন হয়ে যাচ্ছে, খালি একটা নিউজ আইটেম হতো আর কি। তাই আমরা বোধ করি যে পক্ষে বিপক্ষে এই তর্কটা দেশের জন্য জরুরি, এবং 11 দলের মানে প্রার্থী জিতবেন না, তারপরও এই তর্কটা জাতির সামনে আসাটার জন্যই আমরা বোধ করেছি যে একজন প্রার্থী থাকা উচিত। এবং এমন একজন প্রার্থী যিনি বিএনপি রাজনীতি করেছেন, শহীদ জিয়ার সাথে রাজনীতি করেছেন, মোটা দাগে যার ব্যাপারে জাতীয়তাবাদীরা অথবা টোটাল ব্লক খুব বেশি অবজেকশন দিতে পারবে বলে আমরা মনে করি নাই আর কি। জি, আমি আপনার কাছে আবার আসবো, আমি শান্ত ভাইয়ের কাছে আসতে চাই। শান্ত ভাই, একটু এবার অন্য প্রসঙ্গে যেতে চাই। আর্থিক খাতের লুটপাট নিয়ে অনেক আলোচনা আছে। আমরা গতকালকেও একটু দেখলাম যে এসআলমের যে গ্রুপ বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসএস পাওয়ার এক লিমিটেডের অনুকূলে বিশেষ ছাড় দিয়ে 32 লাখ মার্কিন ডলার ঋণ ছাড়ের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই বিষয়টি নিয়ে অনেক দিন ধরে আলোচনা চলছে যে আনুকূল্য পাচ্ছে কি পাচ্ছে না, তাকে ফেভার করা হচ্ছে। আসলে কি তাই? এটা সমালোচনাযোগ্য এবং সমালোচনা হচ্ছে। তো রিয়ালিটি হচ্ছে, মানে বিদ্যুৎ সেক্টর, গ্যাস সেক্টরে বাংলাদেশ এই মুহূর্তে একটা দুঃসহ বিপর্যয়ের মুখোমুখি আছে। এটা উত্তরণের জন্য নতুন করে কাউকে দায়িত্ব দিয়ে করার মতো, মানে খুব দ্রুত পদক্ষেপ নেওয়ার মতো পরিস্থিতি বিবেচনায় নেওয়া কঠিন। দীর্ঘমেয়াদী হিসেবে সেটা নিতে হবে। ফলে অনেকের অনিচ্ছা সত্ত্বেও, সমালোচনা থাকা সত্ত্বেও হয়তো এটা করতে হয়েছে, এটুকুই আমার নিজের ধারণা আর কি এটা। আর যদি সেটা না করে তাদের দুর্নীতির ভাগিদার হয়ে কেউ প্রশ্রয় দিয়ে থাকে, সেটাও দুদিন আগে বা পরে এক্সপোজড হবে এবং সেটা দেশের মানুষ গ্রহণ করবে না। কারণ এখানে যারাই দুর্নীতি করে, যারাই এখানে দেশবিরোধী ভূমিকায় থাকে, দুদিন আগে বা পরে তারা জনগণ দ্বারা পরিত্যাজ্য হয় এবং তাদের মানুষ গ্রহণ করে না। আপাতত এ বিষয়ে এর বিস্তারিত বেশি কিছু আমার জানা নাই, এটুকুই বললাম। আরেকটি বিষয়ে নিশ্চয়ই আপনি সেই প্রশ্নগুলোর সম্মুখীন হন যে আসলে যারা আগে ছিল তাদেরকে ফেভার করছে কিনা বিএনপি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায়, সেটাও কি ঠিক কিনা? না, সেটা যদি স্বচ্ছভাবে কেউ ব্যবসা করে, আগে তাদের বিরুদ্ধে টাকা পাচার, দুর্নীতি, প্রভাব বিস্তারের অভিযোগ নাই, এরকম কেউ থেকে থাকে, সেটা মাইক্রোস্কোপিক হবে। আওয়ামী লীগের আমলে প্রভাব বিস্তার করবে না আর তাদের অনুগত ব্যবসায়ী হবে, লোক হবে, এটা ভাবা মুশকিল। পুরো রাষ্ট্রটাই তারা তো দখলে নিয়ে গিয়েছিল। সেরকম একটা গণতান্ত্রিক দেশে দেশের প্রত্যেক নাগরিকের বৈধভাবে ব্যবসা করার অধিকার আছে, কিন্তু তারা যে অপরাধগুলি করেছে সেটা তো একটা বিচারের আওতায় আনা দরকার। অ্যাটলিস্ট সেটার একটা তদন্ত হওয়া দরকার যে আসলে অপরাধ কতখানি করেছে কি করেনি। যেমন ধরেন, কিছুদিন আগেই খুব আলোচনায় এসেছিল জি.কে. শামীম নামে একজন নেতা ছিল যুবলীগের। যখন ওই যে আপনার ক্যাসিনো কেলেঙ্কারি নিয়ে ঘটলো এবং অভিযান চলছিল, তখন যুবলীগের নেতা সম্রাটকে ধরা হলো। তার আগে জি.কে. শামীম তার নিকেতনে তার অফিসে নারী এবং প্রচুর টাকা অস্ত্রসহ তাকে ওইখান থেকে ধরা হলো। সেই জি.কে. শামীম খুবই সমালোচিত, ঘৃণিত অনেকখানি। আমরা টকশোতে তার প্রচুর সমালোচনা করেছি, পত্রিকায় লিখেছি, সব করেছি, বিএনপির তরফ থেকেও সমালোচনা হয়েছে। সেই জি.কে. শামীম আবার নতুন মোড়কে এসে এখন কোনো এককালে সে যুবদল করত, এইটাকে সামনে এনে যদি উপস্থাপিত হয়, তাকে উপস্থাপন করা হয় এবং রেলের সমস্ত জায়গায় তার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে হবে, সেটার জন্য যদি মন্ত্রী সুপারিশ করেন, সেটা সমালোচনার যোগ্য বলেই সমালোচনা হয়েছে। এবং সেটা কতদূর এগিয়েছে পরে আর জানি না, নাকি সেটা ওইখানে স্থগিত হয়েছে। সরকারের কিছু মন্ত্রীদের পরিবারের সদস্যরা যারা
বাবা যেই মন্ত্রণালয়ের দায়িত্ব ওই মন্ত্রণালয়, এমনকি অন্যান্য মন্ত্রণালয়ে যে টেন্ডার নিচ্ছেন সেটাও সমালোচনা হচ্ছে, যেমন পাশাপাশি আবার আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের সুবিধাভোগী এবং নানান রকমের অপরাধে যুক্ত ছিল বলে অভিযোগ আছে, তারাও নতুন করে এরকম ব্যবসায় নানানভাবে ফেরত আসছে। এই যে বিডি ক্লিন নাকি এরকম একটা প্রতিষ্ঠান ছিল, সেটার প্রতিষ্ঠাতা হলো ছাত্রলীগ এবং যুবলীগের নেতা ছিল, যে হলো ঢাকা উত্তরের মেয়রের পিএস ছিল, সে এখন আমেরিকায়, তার প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানকে নিয়ে মিটিং করে প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে যায় তাদের কাজ দেওয়ার জন্য। অথচ বিএনপির যদি ধরে নিলাম যে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, এরা তো ভলান্টারিলি কত ক্লিনলিনেস প্রোগ্রাম, পরিচ্ছন্নতা প্রোগ্রাম নিচ্ছে এবং বহু সময় নিয়েছে, বিভিন্ন প্রোগ্রামের পরে উইলিংলি করেছে, ভলান্টিয়ার হিসেবে তারা এসব কাজ করছে। তাদের মধ্য থেকে বাছাই করেও তো এরকম একটা প্রতিষ্ঠানই এতদিনে গড়ে ফেলা যেত। এখন সেই দিকে মনোযোগ না দিয়ে অথবা সরকারি পৃষ্ঠপোষকতা, গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্য থেকে এরকম সংগঠন এবং ফোর্স ইমার্জ করুক, সেটাকে নার্সিং না করে যদি আমরা রেডিমেড পেয়েছি এই বিবেচনায় সেই আওয়ামী লীগ ফ্যাসিবাদ আমলের সুবিধাভোগী না, শুধু অন্যায়কারী এবং সেই সময় গণবিরোধী ভূমিকায় অবতীর্ণ হওয়া শক্তি, তারাই যদি এখন ওইভাবে আবার এম্পাওয়ার্ড হয়, প্রিভিলেজড হয়, এটা খুব দুঃখজনক। ফলে কোথাও কোথাও কোনো ব্যক্তির কারণে এগুলো হচ্ছে এবং এই সরকারের ধরেন রাফলি 48 জন, আমরা যদি বলি যে 50 জন মন্ত্রিপরিষদের সদস্য আছে, তার মধ্যে 2-4 জনের কারণে এই সমালোচনাগুলো বেশি হচ্ছে এবং 2-4 জনের ভূমিকার কারণে বাকি 46 জনের যে অর্জন সেটাকে খানিকটা ম্লান করে দিচ্ছে। প্রধানমন্ত্রীর যে অর্জন, আপনি দেখবেন IRI এর যে বাংলাদেশ সার্ভে 2026, সেখানে এককভাবে প্রধানমন্ত্রীর যে গ্রহণযোগ্যতা সেটা অনেক ঊর্ধ্বে, আর সরকারের অবস্থান তার অনেকখানি নিচে। গতকাল আরেকটা জরিপ এসেছে, সেই জরিপেও আপনার প্রধানমন্ত্রীর প্রতি যে গ্রহণযোগ্যতা শুধু বিএনপিতেই না, সাধারণ জনগণের মধ্যে না, বিরোধী দলের যে নাম উল্লেখ করে, যেহেতু টেলিফোনে নিয়েছে ফলে পরিচয় উল্লেখ করে যে বলেছে সেভাবে জামায়াত ইসলাম এবং এনসিপি, এমনকি পতিত আওয়ামী লীগ, তাদের মধ্যেও 34% পক্ষে কথা বলছে যে ভালো করছে। ফলে প্রধানমন্ত্রীর যে অর্জন এবং তার মন্ত্রী পরিষদের বা সরকারের সামগ্রিক যে অর্জন, সেখানে এই নেগেটিভিটি তৈরি করছে হাতে গোনা 2-4 জনের জন্য। সেই 2-4 জন যারা এইরকম পতিতদের কাছে টানছে অথবা তাদের পরিবার বিতর্কে জড়িয়ে যাচ্ছে, ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে, তাদের ব্যাপারে যদি সিদ্ধান্ত নেওয়া না হয়, যদি তাদের ব্যাপারে অভিযোগগুলি মিথ্যা হয়, তাহলে সেটাও সরকারের পক্ষ থেকে ডিফেন্ড করা উচিত, তথ্য প্রমাণ দিয়ে যে এদের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে বা এই পারসেপশন দাঁড় করানো হচ্ছে, এটা পরিকল্পিতভাবে করা হচ্ছে, এই অভিযোগ আনা হচ্ছে, এই অভিযোগের আসল ঘটনা এই, সেটাও করা হচ্ছে না। না করাতে হচ্ছে কি, সংবাদ মাধ্যমগুলির প্রচারণার ফলে এবং ভার্চুয়াল মিডিয়াটা ব্যাপক প্রচার পাওয়াতে সরকারের বিরুদ্ধে এবং ওই ব্যক্তিদের বিরুদ্ধে একটা নেগেটিভ পারসেপশন যেটা তৈরি হচ্ছে, সেটা সরকার এবং প্রধানমন্ত্রীর ঘাড়ে গিয়েও পড়ছে। এই বিষয়ে আমি একটা উদাহরণ প্রায় আমি দেই, যে হাওয়া ভবন নিয়ে 111-এর সরকারের 2 বছর এবং শেখ হাসিনা 16.5 বছর খুবই মাইক্রোস্কোপিক্যালি ফাইন্ডিং করেছে, সার্চ করেছে যে কি কি দুর্নীতি পাওয়া যায়। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান, তখন তিনি দলীয় নেতা, তার বিরুদ্ধে বা তার আশপাশের কারোর বিরুদ্ধে বা ওই সরকারের কারো বিরুদ্ধে ওরকম আমলযোগ্য কোনো দুর্নীতির, হাওয়া ভবন কেন্দ্রিক দুর্নীতির কিছু কিন্তু বের করতে পারেনি। অথচ সেটাকে কেন্দ্র করে যে সংবাদ মাধ্যমগুলো জনমনে যে পারসেপশন তৈরি করেছিল, সেই পারসেপশনের খেসারত কিন্তু বিএনপিকে অনেক দিতে হয়েছে বছরের পর বছর। ফলে পারসেপশনটা খুব গুরুত্বের সঙ্গে নিতে হবে, যে যাদের বিরুদ্ধে নেগেটিভ পারসেপশন তৈরি হচ্ছে, কেন এই পারসেপশন হচ্ছে, যদি তার যৌক্তিক ভিত্তি থাকে তাহলে এখনই থামাতে হবে, যদি যৌক্তিক ভিত্তি না থাকে তাহলে এই পারসেপশন তৈরি যাতে হতে না পারে সেই পথ ধরতে হবে। সেই ক্ষেত্রে সরকারের কোনো বিশেষ ভূমিকা চোখে পড়ছে না। জি, আমি আপনার কাছে আবারও আসবো। আমি ফওয়াদ ভাইয়ের কাছে আসতে চাই। আজকে সরকারের উচ্চ পর্যায়ে একজন ব্যক্তি মন্তব্য করেছেন, পরিস্থিতি উত্তপ্ত করে সংকটকে আরও ঘনীভূত করতে বিরোধী দল কাজ করছে।
সংকট কোথায় এবং পরিস্থিতি উত্তপ্ত করছে বিরোধী দলের এরকম অভিযোগ কি আপনি মানতে রাজি? আমি তো সায়ন্ত ভাইয়ের কথা শুনে কনভিন্সড যে প্রত্যেকটা সংকট সরকার নিজে তৈরি করছে। তো এটা তো বিরোধী দলের এটা নিয়ে কথা বলা ছাড়া তো কোনো অপশন নাই। তার হাতে ক্ষমতা নাই। কোনো বিরোধী দল তো কোনো মন্ত্রীকে ঘেরাও করছে, কোনো মিনিস্ট্রি ঘেরাও করছে, কোথাও কোথাও বলছে ক্ষমতা থাকতে দিব না, টাইনা হেসরা নামাবো, শান্তিতে থাকতে দিব না, হাসিনা যে কথাগুলো বলতো। বিরোধী দলের একদমই এইসব ব্যাপারে কোনো আগ্রহ নাই। বিরোধী দল যেটা চাচ্ছে সরকারকে কন্টিনিউয়াসলি মনে করায় দেওয়া যে আপনারা পথ ভুল করছেন, এটা আপনাদের সাথে ওয়াদা ছিল না। আপনি 31 দফা এটা বলছেন, ইলেকশন ম্যানিফেস্টোতে এটা বলেছেন, 2030 সালে ম্যাডামের যে ভিশন 2030 ছিল সেখানে এগুলো বলেছেন, আপনি এগুলো থেকে সরে আসতেছেন। জুলাই সনদে আমরা এটা একমত হয়েছে, আপনি করছেন না। গণভোটের গণরায় বাস্তবায়ন করবার কথা, এটা করছেন না। এইটাই আমাদের তো দায়িত্ব, কন্টিনিউয়াসলি সরকারকে মনে করায় দেওয়া। এখন এই মনে করায় দেওয়ার প্রশ্ন যদি সরকার মনে করে যে শব্দ শক্ত হয়ে যাচ্ছে, এত জোরে বলেন কেন, মাত্র তো 6 মাস। অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেন তো প্রত্যেকটা সমস্যাতে বিএনপির নেতারা বলে নাই যে একটা নির্বাচিত সরকার আসলে আইন শৃঙ্খলার পরিস্থিতি সমাধান হয়ে যাবে, একটা নির্বাচিত সরকার আসলে এত আন্দোলন হবে না, একটা নির্বাচিত সরকার আসলে আপনার এই গুম খুন এগুলো থাকবে না, বিচার টিচার সব ঠিকঠাক মতো হবে, একটা নির্বাচিত সরকার আসলে এনবিআর আন্দোলন হবে না, ট্যাক্স ঠিক মতো উঠবে, অর্থনীতি ঠিক হয়ে যাবে। ইভেন যারা প্রসপেক্টিভ ইনভেস্টর ছিল তাদেরকে পর্যন্ত বিএনপি সরকার বলছে যে ওয়েট করেন, আপনারা পরে এসে করবেন, ইনভেস্ট করবেন নির্বাচিত সরকারের সময়, এখন করলে আমরা দায় নিতে পারবো না। তো কোথায়? নির্বাচিত সরকার তো আসছে, খুন খারাপি বন্ধ হচ্ছে, বিচারের গতি বাড়ছে, অর্থনীতির অবস্থা ভালো হচ্ছে, কোনো কিছু ভালো হচ্ছে না। তো তাহলে প্রশ্ন হচ্ছে বিরোধী দলের দায়িত্ব তো এটা কন্টিনিউয়াসলি বলা। দেখেন সায়ন্ত ভাই ভদ্র মানুষ বলে এটা স্বীকার করেছেন এস আলমকে কাজ দেওয়ার ব্যাপারে। এস আলমকে একটা কোম্পানিতে কাজ দিচ্ছেন, যেই কোম্পানিটার 70% হচ্ছে তার শেয়ার, 30% হচ্ছে চাইনিজ কোম্পানি। বিকল্প কি চিন্তা করতে পারতেন? আপনি দুদকের অ্যাগেনস্টে অথবা তার তো অ্যাকাউন্ট, তার করাপশন দুর্নীতির মামলা মোকদ্দমা চলতেছে, অ্যাকাউন্ট ফ্রিজ করা আছে, তার কোম্পানিটাকে আপনি টেক ওভার করে সেট অফ করে দিতেন ইয়ের অ্যাগেনস্টে, তার করাপশনের মামলার অ্যাগেনস্টে করে চাইনিজ কোম্পানিটাকে বলতেন 2টা পাওয়ার প্ল্যান্ট চালানোর জন্য। সমস্যা কোথায়? বিকল্প আয়োজন আপনি করতেন। আমাদের এটা সত্য যে ইমিডিয়েটলি আমাদের এগুলোকে কাটপেস্ট জোড়াতালি দিয়ে অপারেট করা ছাড়া আমাদের এই মুহূর্তে অ্যাজ অফ টুডে কোনো অপশন নাই। কিন্তু আপনি এস আলমকে কেন ডেকে আনলেন? প্রশ্ন হচ্ছে এস আলমকে শুধু কি এখানে ডেকে আনেছেন? আপনি দুদকের পুরো লিডারশিপকে ফোর্সলি রিজাইন করতে বাধ্য করছেন। কেন? কারণ তারা এস আলমকে পুত পবিত্র চরিত্রের সার্টিফিকেট দিতে অস্বীকার করছেন। এবং তারা কারা? তারা কি জামাতের লোক? যারা দুদকের চেয়ারম্যান ছিলেন, কমিশনার ছিলেন, বেগম জিয়ার সাথে কাজ করেছেন, বিশ্বস্ত জাতীয়তাবাদী মানুষ এবং অনেস্টি ইন্টেগ্রিটি বলা মানুষ, তাদেরকে সরায় দিয়েছেন কেন? কারণ তারা এস আলমকে পরিষ্কার পরিচ্ছন্নতা সার্টিফিকেট দিতে রাজি হয় নাই। এরপরে দেখেন এস আলমকে আপনি ব্যাংক রেজলিউশন আইন যেটা রাটিফাই করার কথা ছিল সেটা অবিকল রাটিফাই করলেন না, 18 খ ঢুকাইলেন। কেন? কারণ টোটাল যে মূলধন 30-35 হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংক দিবে 5টা ব্যাংকে, তার 7% 8% দিয়ে যে কেউ এটার মালিকানা ক্লেম করতে পারবে। তাহলে আপনি এস আলমকে আবার ঢোকার পথ দিচ্ছেন। ইসলামী ব্যাংককে নিয়ে দেখেন কয়েকটা মাস জুড়ে কী পরিমাণ দুষ্টামি সরকার করছে, আননেসেসারিলি করছে, কোনো প্রয়োজন ছিল না। দেশের ইতিহাসের সবচেয়ে সাকসেসফুল প্রাইভেট ব্যাংক তার এখন বাংলাদেশ ব্যাংক থেকে ধার করে চলতে হচ্ছে। সে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের মোটামুটি গুছায় চলে আসছিল, নিজে চলতে পারছিল, এমন একটা সমাজ তাকে আবার একটা লাথি দিলেন। সম্প্রতি দেখলাম ইসলামী ব্যাংকের যে মামলা করা হয়েছে ইসলামের অ্যাগেনস্টে, সরকার সেই মামলা উজ্জ্ব করার ব্যবস্থা করছে, আইনজীবী বদলায়া দিয়েছে। টোটাল কাঠামোগতভাবে যেন ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবার মতো অবস্থায় না থাকে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামের গাড়িতে চড়ছেন, এটা তো খুব ছোট্ট একটা বিষয়। এরপরে দেখেন উনি অনেকগুলো এক্সাম্পল দিয়েছে সরকার কি খুব ভুল কাজগুলো করছে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, তার একটা কোম্পানি আছে স্ট্যালিয়ন ক্যাপিটাল। এই কোম্পানিটা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়। তার কাজের কোনো অভিজ্ঞতা নাই। দেখবেন যে এই ছেলেটা একটা বাচ্চা ছেলে, সে মাস্টারি করে কোথাও একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে, তাকে জোর করে ক্রিকেট বোর্ডের, বাবার দেওয়া ক্রিকেট বোর্ডের কাউন্সিলর দিয়ে সভাপতি বানাইছে, কিছু সদস্য বানাইছে। এখন এই ছেলেটা তার কোম্পানি 3.4 বিলিয়ন মানে 42,000 কোটি টাকার জাপানিজ কাজের, এখানে লোকাল পার্টনার তারা নেয়, লিয়াজো পার্টনার বলে আর কি, লিয়াজো পার্টনারের কাজ পেয়েছে। লিয়াজো পার্টনাররা 2 to 5% পর্যন্ত কমিশন পাবে মূল টাকার। 42,000 কোটি টাকার যদি 5% হয় কত টাকা আপনি চিন্তা করে দেখেন, 2,000 কোটি টাকা, আমি যদি হিসাব না ভুল করে থাকি আর কি। কিসের ভিত্তিতে পাইলেন? কি যোগ্যতা আছে তার?
সে কোন কনস্ট্রাকশন করছে, ব্রিজ বানাইছে, তার ওয়েবসাইট ঘুরে দেখলাম কিচ্ছু নাই ওখানে। এবং সে নিজে এই কাজটার আলোচনা যখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় করছে, তখন সে ইনস্টাগ্রামে মেসেজ দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে, এগুলো ডিল করার দায়িত্ব আপনাদের না, এগুলো নির্বাচিত সরকার করবে, আপনাদের কাজ রুটিন ওয়ার্ক করা, এটা সেটা, এগুলো সে বলেছে। তখন আপনি এত হঠাৎ করে রুটিন ওয়ার্কটা বুঝলেন। তো নির্বাচিত সরকারের রুটিন ওয়ার্ক কি? বিদেশি ইনভেস্টর কোম্পানির সাথে বাবার পদের ক্ষমতা দিয়ে তারপরে হচ্ছে ওখানে লিয়াজো পার্টনার হওয়া, কমিশন ভোগ করবার জন্য, কিছুই করবো না কিন্তু 2-3 হাজার কোটি টাকার মালিক হব, যার আন্দোলনের সাথে বাবার পদের ক্ষমতা দিয়ে তারপরে হচ্ছে ওখানে লিয়াজো পার্টনার হওয়া, কমিশন ভোগ করবার জন্য, কিছুই করবো না কিন্তু 2-3 হাজার কোটি টাকার মালিক হব, যার আন্দোলনের সংগ্রামে কোনো রোল নাই। তাহলে এই কাজগুলো করে আওয়ামী নেপোকিটদের কি অবস্থা হয়েছে? আওয়ামী আমলে আমরা দেখছি না নেপোকিটদের কি হয়েছে। বিএনপির নেপোকিটদেরকে যে আপনি নামাইছেন বিভিন্ন জায়গায়, বিসিবি দখল করাইছেন, এখন ব্যবসা করাচ্ছেন। সায়ন্ত হয়তো মাত্র 2-3 জন 4 জনের কথা বলছে, এন্টায়ার ক্যাবিনেটের অধিকাংশর ফ্যামিলি এই 2 নম্বর কাজে অলরেডি জড়ায় গেছে, অধিকাংশ। এবং এগুলো আসবে আস্তে আস্তে, যেহেতু গণমাধ্যম এন্টায়ারলি এখন বিএনপির দখলে, আগের সেলফ সেন্সরশিপের আছে, কন্টিনিউশন চলতেছে, ভয়ে অনেক কিছু রিপোর্ট করছে না। সব কিছু মিলায় আমাদের দায়িত্ব হচ্ছে বিএনপিকে সতর্ক করা, কারণ আমরা চাই না এরকম একটা ক্রিটিক্যাল টাইমে সরকার ফেল করুক। কারণ দেশে বিদেশে অসংখ্য চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবার সময় আপনি নতুন করে উটকো 2টা ঝামেলা তৈরি করবার তো দরকার নাই। এরপর দুদকে যাকে চেয়ারম্যান করছেন, দেখেন তার স্বার্থের সংঘাত নিয়ে ইতিমধ্যে প্রশ্ন আসছে, তার ক্রেডিবিলিটি নিয়ে ইতিমধ্যে কোর্টে আগে থেকে কথা আছে। এমন একজন মানুষকে আপনি কেন চেয়ারম্যান করলেন? যেন এসালমকে এবং এরকম যারা আরও অলিগার করাপ্ট লোকদেরকে, ক্রিমিনালদেরকে আপনার পুত পবিত্রতার সার্টিফিকেট দিতে পারে? তো এই জায়গাগুলো প্রশ্ন করার দায়িত্ব তো আমাদের। জি, বিএনপি তাদের প্রতিশ্রুতি ও জুলাইয়ের আকাঙ্ক্ষা থেকে পিছিয়ে যাচ্ছে, ভূতের মতো পেছনের দিকে হাঁটছে। তারা কি ভূত হয়েছে না ভূতে ধরেছে? বিচার বিভাগ, মানবাধিকার কমিশন, গুম কমিশন ও পুলিশ কমিশনের মতো স্বাধীন প্রতিষ্ঠানগুলোকে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণে নেওয়া উচিত নয়। আশা করি বিএনপি এই ভুল থেকে সরে এসে স্বাধীন প্রতিষ্ঠান ও জবাবদিহি নিশ্চিত করবে। শান্ত ভাই। দিলেরা ম্যাডাম একজন খাঁটি জাতীয়তাবাদী মানুষ এবং দীর্ঘদিন ধরে তিনি বিএনপির সঙ্গে কাজ করেছেন। বিএনপির একসময় আন্তর্জাতিক বিষয়ক কমিটিরও সদস্য ছিলেন। ব্যক্তিগতভাবে আমরা অনেকবার কথা বলেছি, বসেছি, জানি। চেয়ারপারসন অ্যাডভাইজার ছিলেন। এখন তিনি আজকে এই দলটি নিয়ে এই মন্তব্য করছেন। কেউ কেউ হয়তো মনে করতে পারেন তিনি বিএনপি বিমুখ হয়েছেন। কেন হয়েছেন? যদি তার এটা ভুল মন্তব্য হয়ে থাকে, বিএনপির নীতি নির্ধারকদের উচিত এটা খতিয়ে দেখা বা তার সঙ্গে মতামত নেওয়া, কথা বলা যে একজন রাষ্ট্রবিজ্ঞানী এবং তিনি বিএনপির ওয়েল উইশার, বাংলাদেশের ওয়েল উইশার, তিনি কেন এই মন্তব্য করছেন, তার কথায় কোনো ভুল থাকলে সেটাও তাকে কনভিন্স করা যে আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষা থেকে সরে যাইনি, আমরা এই পদ্ধতিতে কাজে আগাচ্ছি। কারণ আমি যদি মনে করি হ্যাঁ ম্যাডাম হয়তো বিএনপি তার সঙ্গে এখন যোগাযোগ রক্ষা করছে না, এটাও হতে পারে, সেটাও যদি হয়ে থাকে সেটাও দুর্দিনের বন্ধুদের সঙ্গে সঠিক আচরণ নয়। কিন্তু এখন আবার তাকে অন্যরা ট্যাগও দেওয়ার চেষ্টা করছে যে তিনি অন্য ব্লকে চলে গেছেন। এটা অন্য ব্লকে হ্যাঁ যেতে চাইলে যাওয়ার স্বাধীনতা তার আছে, সেটা ওপেন করা ভালো। কিন্তু কেউ শুধু সরকারের সঙ্গে সুর না মিলালেই অন্য ট্যাগ দেওয়া, এটাও তো ভালো কথা না। অথবা বিরোধী দল বা কারো সমালোচনা করলে সে আবার এই পক্ষের। বাংলাদেশে হচ্ছে সমস্যা যে প্রত্যেককেই যখনই আপনি একটা পক্ষে বলবেন তখন তাদের বন্ধু দুদিন পরে তার একটা সমালোচনা করলেই আপনাকে অবধারিতভাবে অন্যদিকে ঠেলে দেয়। এইটা হচ্ছে একটা সমস্যা। কিন্তু আমার ব্যক্তিগত অবজারভেশন যেটা, বিএনপি জুলাইয়ের আকাঙ্ক্ষা থেকে দূরে সরে যায়নি। তাদের কিছু কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করছে এই জন্য যে জুলাইয়ের আকাঙ্ক্ষা মানে এই নয় যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেই সব বিধিবিধান এবং নীতিমালা করবার জন্য তারা উদ্গ্রীব ছিল এবং চাপিয়ে দেয়া হয়েছিল। বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বে
চেক অ্যান্ড ব্যালেন্স রেখে যেভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়, সেইখানে জুলাই সনদে বা সেখানে নোট অফ ডিসেন্ট যেখানে বিএনপির আছে সেই সব বাদ দিয়ে যেই প্রস্তাবনাগুলো আসছিল ওগুলো হলে এই সরকারকে একদম হাত পা বেঁধে পানিতে ফেলে দিয়ে বলবে সাঁতার কাটো, এরকম অবস্থা। এবং বাংলাদেশের সরকার স্ট্যাবল হবে না যদি সব ক্ষেত্রেই ওই রকম মানে যেভাবে যেই প্রস্তাবনাগুলা ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টাদের পক্ষ থেকে যেগুলোকে মানে চাপিয়ে দেওয়া হয়েছিল সেগুলো হয়। কিন্তু ধরেন আপনি যেই জুলাই সনদের যেই বিষয়গুলোতে একমত হয়েছে বিএনপি, রাষ্ট্র মেরামতের 31 দফায় যে বিষয়গুলো বিএনপি নিজেই উত্থাপন করেছে, তারা করবে বলে অঙ্গীকার করেছে, তাদের যে ইস্তেহারে যেগুলো অঙ্গীকার করেছে সেইগুলির মধ্যে ইতিমধ্যে অনেকগুলোতে তারা কাজ করেছে, কিছু জায়গায় তারা মানে একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবে বলে সেইভাবে এগোচ্ছে। এই সংবিধান সংশোধনের জন্য তারা বিশেষ কমিটি করেছে এবং সেই কমিটি এবং স্বরাষ্ট্রমন্ত্রী তো সংবিধান নিয়ে বিএনপির মধ্যে সবচেয়ে বেশি কথা বলছেন এবং আইনমন্ত্রী, এই দুজনে বা সরকারের যে কোনো পর্যায় থেকে কথা বললে এখনও তারা বলছেন, অঙ্গীকার করছেন যে জুলাই সনদের তাদের যে অঙ্গীকার তার প্রতিটা জিনিস তারা বাস্তবায়ন করবেন এবং তার লক্ষণও ইতিমধ্যে যে দেখা যায়নি এমন নয়। আপনি দেখেন এই সরকারের মাত্র এই যে 180 দিন অতিবাহিত হলো দুদিন আগে, এর মধ্যে সরকারের তাৎক্ষণিক স্বস্তি দেওয়ার যে বিষয়টা সেইখানে কোথাও কোথাও তাদের ঘাটতি আছে, বিদ্যুৎ নিয়ে, তেল নিয়ে, গ্যাস নিয়ে, দ্রব্যমূল্য নিয়ে ক্ষেত্র বিশেষে তাদের ঘাটতি আছে এবং এটা নিয়ে তারা চেষ্টা করছে এবং দুঃখ প্রকাশ করছে। কিন্তু আপনি প্রধানমন্ত্রীর রাষ্ট্র পরিচালনার নীতিগত যে পরিবর্তনটা ঘটে গেছে, যে রাষ্ট্রের অপচয় কমানো, সরকারের অপচয় কমানো, জনগণের সম্পদের অপচয় কমানো, জনগণকে কটাক্ষ করে তুচ্ছতাচ্ছিল্য করে কথা না বলা, বিরোধী রাজনীতিক নেতাদের বা দলকে কটাক্ষ করে বা অপদস্থ করে অপমানসূচক শব্দ চয়ন না করা, জেনারেসিটি দেখানো, বিদেশে বহর গিয়ে যে রাষ্ট্রের অপচয় হয় বিভিন্ন উছিলায় সেগুলা বন্ধ করা, পাশাপাশি আপনি ফ্যামিলি কার্ড ধরেন, কৃষক কার্ড ধরেন, হেলথ কার্ড ধরেন, তারপর হচ্ছে গিয়ে যে খাল খনন কর্মসূচি শুরু করা ধরেন, সৌর বিদ্যুতের দিকে মনোযোগ দিয়ে বিনিয়োগ বাড়ানো এবং জাতীয় গ্রিডে যোগ করার দিকে এগিয়ে যাওয়া বলেন, এরকম অসংখ্য ভালো ভালো উদাহরণ তারা সেট করেছে যেটা সিগনেচার প্রোগ্রাম। আর দীর্ঘমেয়াদী প্রোগ্রামের মধ্যে নীতিমালায় অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। এমনকি আমি নিজে গুম কমিশন বাদ দেওয়ায় যে সমালোচনাটা করেছিলাম সেইখানে তারা ইতিমধ্যে গুম প্রতিরোধ ও বিচার বিষয়ক একটা আইন তারা মন্ত্রিপরিষদে পাশ করেছেন। সেটা নিয়ে কিছুটা সমালোচনা বিরোধী দলের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে আছে যে তদন্তভার পুলিশের হাতে আছে কেন, এটার একটা চেক অ্যান্ড ব্যালেন্স দরকার। সেটা যৌক্তিক হলে সেটারও সংশোধন সম্ভব, কিন্তু এই সরকার যেহেতু গুম খুন করার মতো সরকার নয়, সেই হিসেবে এটা চালু হোক আইনটা। যদি কোথাও ব্যত্যয় দেখা যায় সমালোচনা হবে, চাপ প্রয়োগ হবে, পরিবর্তন হবে, সংশোধন হবে। তারা জুলাই স্মৃতিঘর জাদুঘর নিয়ে সমালোচনা ছিল, সেটাও কিন্তু এটা পরিপূর্ণভাবে সেটা উদ্বোধন করা হলো। অন্যান্য যে আইনগুলি যেগুলো 13টি অধ্যাদেশ যেগুলো বাতিল করেছিল সেগুলোর মধ্যেও বিএনপি একটি নির্বাচিত সরকার, তারা ইন্টারিমের মতো তো অ্যাডহক ভিত্তিতে আইন করতে পারবে না। তাদেরকে রাষ্ট্রের বিভিন্ন স্টেক হোল্ডারের মতামত নিয়ে রাজনৈতিকভাবে আইন বিবেচনায় নিতে হবে এবং সেইখানে ভালো হতো যদি বিশেষ কমিটিতে বিরোধী দল সদস্য দিত। আপনি যে পরিশোধ করতে চেয়েছিলেন সংস্কার বাস্তবায়ন পরিষদ, সেখানে 300 আসনের মধ্যে তো 2/3 বিএনপি হতো। সেটাকে আপনি ছোট করে আনেন, রেশিও অনুসারে 15 সদস্যের কমিটি হলে সেখানে সেই রেশিও অনুসারে আপনি 5টা পাচ্ছেন, আপনি 5টা গিয়ে ওখানে ফাইট দেন, লজিক্যালি সেটা তুলে ধরেন। এবং যেহেতু তারা বলছে অক্ষরে অক্ষরে জুলাই সনদ পালন করবে, সেটা যদি না করে সেখানে আপনারা সেটা এক্সপোজ করেন জনগণের কাছে। আর একটা বিষয় হলো সময়ও দিতে হবে। একটা কর্মযজ্ঞ নিয়ে সরকারকে 23 লক্ষ কোটি টাকার ঋণ কাঁধে নিয়ে সরকার পরিচালনা আসতে হয়েছে। দেশটার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে, মানুষের মরালিটি ধ্বংস করা হয়েছে, অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে। সেই রকম একটা সমস্যা সংকুল দেশ, যেখানে একদিকে আপনার বাজেট দিতে চাইলে আর একদিকে শর্ট পড়ে। ফলে এদের সমন্বিতভাবে
তাৎক্ষণিক স্বস্তি এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন, এই পরিকল্পনা নিয়ে সরকারকে এগিয়ে যেতে হবে এবং কোথাও কোথাও ঘাটতি থাকলে সেটা স্বীকার করতে হবে, জনগণের সহানুভূতি চাইতে হবে, সমর্থন চাইতে হবে। সেই দিকটায় কোথাও সরকারের ঘাটতি থাকলে সেটা হয়তো ভেবে দেখবে। অবশ্যই আমি সায়ন্তবের কাছে আসবো আবারও। আমি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কাছে আসতে চাই। ফুয়াদ ভাই, আজকে আপনাদের একটি প্রোগ্রাম ছিল ওষুধের বিষয়ে, গত বেশ কয়েকদিন ধরে আপনারা কথা বলছেন, কি আসলে বিষয়টি? সরকার আপনার গত 3 তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের দুটো অধ্যাদেশ ওষুধ কেন্দ্রিক এটা তারা বাতিল করে দিয়েছে। একটা হচ্ছে যে এসেনশিয়াল ড্রাগসের ব্যাপারে, মানে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা, এবং আরেকটা হচ্ছে মূল্য নির্ধারণ। এই দুইটা বিষয়ে দুইটা পরিপত্র ছিল অন্তর্বর্তীকালীন সরকারের, যেটা বাতিল করে দিয়েছে খুবই একটা টেকনিক্যাল কারণে, যে যেটা ওষুধ এবং কসমেটিক্স আইন যেটা 2023 আছে, ওটাতে বলা আছে একটা উপদেষ্টা পরিষদের পরামর্শ নিতে হবে। যখন এই কাজটা করেছে অন্তর্বর্তীকালীন সরকার, তখন উপদেষ্টা পরিষদ ছিল না। তো উপদেষ্টা পরিষদ যদি না থাকে, তার পরামর্শ নেবার কোনো দায়িত্ব আইনগতভাবে তৈরি হয় না। ওই আইনে 30 ধারাতে সরকারের এই এম্পাওয়ার করা আছে, এটা করবেন। এবং দুঃখজনক জায়গাটা কোথায় দেখেন, এই পুরো কাজটা যে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে সীমার ভিতরে গরিব মানুষের কথা বিবেচনা করে এই কাজটা করা, এটা WHO করে। আমার সায়ন্ত ভাই প্রফেশনাল মানুষ, উনি জানবেন। WHO নিজস্ব 400+ ওষুধের একটা এসেনশিয়াল ড্রাগসের তালিকা আছে। এইটার প্রথম কাজ বাংলাদেশে শুরু করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 79 সালে। তখন তার যে স্বাস্থ্যমন্ত্রী ছিল কর্নেল MM হক, ওনাকে দিয়ে একটা খসড়া প্রস্তাব করেন, বাট প্রেসিডেন্ট শহীদ হয়ে যাওয়ার কারণে কাজটা শেষ হয় নাই। 82 সালে গিয়ে এই কাজটা সম্পূর্ণ হয়। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী খুবই প্রমিনেন্ট রোল প্লে করেন, প্রফেসর নুরুল ইসলাম সাহেব এবং এরশাদও এটাকে খুব সাপোর্ট করেছেন। এবং আমাদের ওষুধ কোম্পানির টোটাল বিজনেসটা কিন্তু বিদেশিদের হাতে ছিল তখন। 70-80 দশকে 8টা বড় বিদেশি কোম্পানি ছিল যারাই আমাদের ওষুধের মার্কেট নিয়ন্ত্রণ করত। তখন সরকার দেখেছে 70-80 দশকে যে 4000-এর উপরে ওষুধ নিবন্ধিত আছে। সরকারের কমিটি ফাইন্ড আউট করলো যে এর ভিতরে আপনার 1700+ ওষুধ অকেজ, ক্ষতিকর, কার্যকর না, প্রয়োজন নাই এরকম, কিন্তু মার্কেটে চলতেছে, বিক্রি করছে। ওই যে আমাদের সায়ন্ত ভাই মাফ করবেন, ডাক্তার সাহেবদেরকে একটু চা রুটির টাকা পয়সা দিয়ে টিয়ে ওনাদেরকে কমিশন কিছু বকরা দিয়ে ওনাদের লিখে টিখে দেয় এগুলো। তো এগুলো চিহ্নিত করা হয়েছে, বাতিল করা হলো, এবং 56-57টা জেনেরিক ওষুধের তালিকা করা হয়েছে। এটাকে দ্বিতীয় বিএনপির সরকার 94-তে এসে তারা একটা প্রজ্ঞাপন জারি করে 117টা ওষুধের, যে এটা এসেনশিয়াল ড্রাগস এবং একটা মিনিমাম প্রাইস সরকার ঠিক করে দেবে, এর বেশি বাইরে দামে বিক্রি করা যাবে না। এইটা যেহেতু 32 বছর আগের, এইটা সায়ন্ত ভাই বুঝবেন যে টেকনিক্যাল কারণেই অন্তর্বর্তীকালীন সরকার দেখেছে যে এই 17টা ওষুধের 30-32টা ছাড়া বাকিটা প্রায় অকার্যকর হয়ে গেছে। কারণ নতুন জেনারিক আসে, মানে আমি তো টেকনিক্যাল ভাষা এত সুন্দর করে বলতে পারবো না, নতুন জেনারিক নতুন ওষুধ আসে, কাছাকাছি ভালো মেডিসিন আসছে, ওগুলো নাই এখন আর। সো আপনার এই সিস্টেমটা তো আপডেট করতে হবে, কার্যকর করতে হবে আর কি। তো সেই কাজটা খুবই সাহসিকতার সাথে অন্তর্বর্তীকালীন সরকার করেছে, যে অত্যাবশ্যকীয় ওষুধের একটা তালিকা যেটা 297 এবং তার মূল্যটা সরকার নিয়ন্ত্রণ করে দেবে, এবং যেটা সবচেয়ে ভালো ফার্স্ট লাইনার্স বলে ওইটাই প্রেসক্রিপশন করতে বাধ্য থাকবে ডাক্তাররা। কিন্তু পুরো জিনিসটা করা হয়েছে আমার গরিব মানুষগুলোকে সামনে রেখে। বিএনপি সরকারের নেতৃত্বে এই কাজগুলো শুরু হয়েছিল, তারাই এই কাজগুলোকে এগিয়ে নিয়ে গেছে। কিন্তু এটা খুবই দুঃখজনক যে এই বিএনপি সবার আগে বাংলাদেশ এবি পার্টির স্লোগান ছিল, কিন্তু এটা বাই দ্য ওয়ে এটাকে নিয়ে তারা এখন মার্কেটিং করছেন, এই কাজটাতে সেটা মনে হয়নি। কারা এটাকে ওয়েলকাম করেছে দেখেন, শিল্প মালিক সমিতি, এবং তার নেতৃত্বে কারা আছেন, এই সরকারের ভাই ব্রাদাররা, মন্ত্রীদের ভাই ব্রাদাররা আছেন, সায়ন্ত ভাই সবাইকে চেনেন আর কি। তাহলে এইটা কাজ করবার মধ্য দিয়ে সরকার পরিষ্কারভাবে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছেন, এবং এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। আমাদের যে লড়াই কালেকটিভ, সরকারের ওষুধ মালিক সমিতি যেটা সরকারের সাথে নেগোশিয়েট করা দরকার, সেইটা হচ্ছে এলডিসি যদি হয়। এলডিসি এই যে হাসিনা যেটা শুরু করে দিয়েছে, আমাদেরকে জোর করে মিথ্যা ডাটার উপরে ভর করায়া মধ্যম আয়ের দেশ বানাবে, তখন এই ওষুধের কোম্পানিগুলোর কিন্তু ভারতের ওষুধ বেচতে হবে, চীনের ওষুধ বেচতে হবে। কারণ তিনি এই যে জেনেরিক মেডিসিন লোয়ার ডেভেলপমেন্ট কান্ট্রি হওয়ার কারণে আপনাকে তো পেটেন্ট দিতে হয় না। এর মানে হচ্ছে যে আমি আমেরিকাতে উৎপাদিত অথবা আবিষ্কৃত একটা ওষুধ
গরিব দেশ হওয়ার কারণে নকল করে বানাইতে পারবো, এটার আইনি ব্যাখ্যাটা হলো তাই আর কি। এবং আমাদের অধিকাংশ ওষুধ অলমোস্ট এন্টায়ারলি হচ্ছে ইউরোপিয়ান পশ্চিমা দেশের পেটেন্ট করা। তা আপনি যখনই এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে যাবে আপনি সস্তায় ওষুধ বানাইতে পারবেন না। ইকুয়ালি র ম্যাটেরিয়ালসের নিয়ন্ত্রণ আপনার কাছে নাই, ভারতের কাছে, চায়নার কাছে, ইউরোপের কাছে। সো আপনার টোটাল মার্কেট সেক্টর ফল করবে। তাই ওষুধ মালিক সমিতি যারা আছেন তাদেরকে বলবো দয়া করে কোথায় পলিটিক্সটা করা দরকার, আগামী 3 বছর ভিক্ষা করে খাবেন না ভারতের ওষুধ বেচবেন, ওইটা ডিপেন্ড করবে আপনি এখন রাইট পলিটিক্সটা করতেছেন কিনা। জনগণের বিপক্ষে দাঁড়ায় না, রাইট জায়গাতে পলিটিক্সটা করেন, আপনার ব্যবসা করবার, লাভ করবার সুযোগ আছে। কারণ যারা মানে মূল্য যারা ঠিক করবেন তারা তো মালিক পক্ষের সাথে কথা না বলে ঠিক করবেন না, শুধু প্রফিট মার্জিন তারা কমাবেন। আপনি হিসাব করে দেবেন যে আমার র ম্যাটেরিয়াল আনতে এত টাকা খরচ হয়েছে, ম্যানেজমেন্ট কস্ট এত, প্লাস হচ্ছে আমার এত পরিমাণ লাভ করতে হবে। তো এইটা আমরা চাই যে সরকার এই ভুল সিদ্ধান্ত থেকে ফিরে আসুক, জনগণের পক্ষে দাঁড়াক। জি, একেবারে শেষের দিকে চলে এসেছি। আমি সায়ন্ত ভাইকে একটু অন্য প্রসঙ্গে কথা বলতে চাই। আজকে সেনাপ্রধান কথা বলেছেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলেছেন। তিনি সরাসরি বলেছেন যে দেশের পরিবেশ এবং অর্থনীতির উপরে ব্যাপক একটি চাপ সৃষ্টি করছে এবং মাদক যে বিস্তার ঘটছে সেটার পিছনে এই গোষ্ঠী দায়ী আছে। এবং আমরা দেখেছি যে গতকালকেই দেখেছি সংবাদ মাধ্যমে বিভিন্ন জায়গায় বিজিবি থেকেও কিছু ভিডিও, আরাকান আর্মির হাতে বন্দী ছিলেন 24 জন জেলে, তাদেরকে বিজিবি উদ্ধার করে এনেছে এবং তাদের যে বক্তব্য আমরা শুনেছি সেটি খুব ভালো কোনো বক্তব্য নয়। আপনার কাছে কি মনে হয় আসলে এই যে সংকটটা আসলে কিভাবে সমাধান করা যায়? খুব সংক্ষেপে, যদিও অনেক বড় একটি ইস্যু। না, বড় ইস্যু, এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এটা আমাদের একটা জাতীয় সংকট, সেটা আমরা জানি। সেনাপ্রধান যেটা বলেছেন সেটাও অমূলক নয়। এদের মাধ্যমে অপরাধ প্রবণতা, মাদক, নানান বিষয়ে আমরা ঝুঁকির মধ্যে আছি, এটা সবই আমরা জানি। এদের ফেরত পাঠাতে হবে, আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানান রকমের সহায়তা লাগবে। ইতিমধ্যে মিয়ানমার 3,09,000-কে তাদের নাগরিক বলে তারা স্বীকারও করেছে। বাকিরা কেন না, নয়? বাকিরা নয়, যাই হোক, এতদিন তো পুরাই অস্বীকার করছিল, এটা স্বীকার করতে বাধ্য হয়েছে। আমার ধারণা ভবিষ্যতে বাংলাদেশ যদি সঠিক পররাষ্ট্র নীতি অনুসরণ করে আন্তর্জাতিক বন্ধুদের মাধ্যমে এইটা প্রেশার অব্যাহত রাখে, আলোচনা অব্যাহত রাখে, তারা ওইটাও করবে। কিন্তু আমি বরং এইটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, জাতীয় ওষুধ নীতি নিয়ে যে কথাটা ফুয়াদ ভাই বলেছেন সেখানে একটু কথা বলি। অবশ্যই। সেটা হলো ফুয়াদ ভাইয়ের বা সবার চাওয়া যেটা বলেছেন তার স্পিরিটের সঙ্গে আমি একমত, যে কিন্তু সমস্যাটা হলো ইন্টারিম গভর্নমেন্ট অনেক কিছুই এরকমভাবে করতে পারে তাৎক্ষণিকভাবে, যেটা রাজনৈতিক সরকারের পক্ষে করা দুরূহ হয়, আলাপ আলোচনার ভিত্তিতে করতে হয়।